বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকে ষষ্ঠ শ্রেণীর জীবন ও জীবিকা বিষয়ের আর্থিক ভাবনা এই অধ্যায়ের শিক্ষক সহায়িকা অর্থাৎ টিজি অনুযায়ী আমরা কিভাবে ক্লাস নেব সে বিষয়ে আলোচনা করব। এই আর্থিক ভাবনা অধ্যায়ে মোট 6টি ক্লাস আছে। এই 6টি ক্লাসকে আমি 6টি ভাগে ভাগ করে প্রত্যেকটি ক্লাসের জন্য একটা ভিডিও তৈরি করব। আজকের প্রথম ক্লাসের ভিডিও। এখানে আমি শুধুমাত্র শিক্ষক সহায়িকা অর্থাৎ টিজি অনুযায়ী আমরা কিভাবে ক্লাস নেব তাই আলোচনা করব। তাই যেহেতু অধ্যায়ের প্রথম, একটু যোগ্যতাটা বলে নেই। এখানে শিক্ষণ যোগ্যতা হলে এগুলো আপনারা পড়ে নেবেন, এগুলো পড়তে গেলে অনেক সময় হবে ভিডিওতে। এখন এই যোগ্যতায় যা যা থাকবে সে বিষয়গুলো এখানে দেওয়া আছে। এরপর এই যোগ্যতা অর্জনের জন্য যেসব অভিজ্ঞতার ভিতর দিয়ে যেতে হবে সেটা এখানে আছে, এগুলো আপনারা পড়ে নেবেন। এগুলো আমার আলোচনার বিষয় না, আমি আলোচনা করব আমরা এই ক্লাসটা কিভাবে নেব। ক্লাস 1 বা প্রথম ক্লাস হলে সঞ্চয়ের উপর আলোচনা। এখন আপনার যেসব উপকরণ লাগবে, পাঠ্যপুস্তক, ফিলিপ চার্ট, পোস্টার, মার্কার, চক, বোর্ড, ডাস্টার ইত্যাদি। এখন এই ক্লাস নেওয়ার জন্য আপনাকে যে ধাপগুলো অনুসরণ করতে হবে, প্রথমে ছড়া আবৃত্তি। এই ধাপগুলো আমি একে একে দেখিয়ে দেব। 5 মিনিট, তারপর দলগত কাজ, ইসপের গল্প 12 মিনিট, অভিজ্ঞতা বিনিময় 10 মিনিট, মাইন্ড ম্যাপিং, এটা একটা নতুন শব্দ, এটার ব্যাখ্যা আমি এখানে দেব। এরপর হলো একক কাজ, সংক্ষিপ্ত বক্তৃতা। মাইন্ড ম্যাপিং হলো যে প্রক্রিয়ায় কোনো মূল ধারণা থেকে ক্রমাগত উপধারণায় অর্থপূর্ণ এবং যৌক্তিক কাঠামো মেনে বিশ্লেষণ করা হয়, তাকে মাইন্ড ম্যাপিং বলে। এটা যদি আমি একটা উদাহরণ দিই তাহলে ব্যাপারটা আরও সহজ হবে। এই দেখুন, এখানে মূল ধারণা হলো সঞ্চয়। এই মূল ধারণা, সঞ্চয়ের উপধারণা, এগুলো হলো উপধারণা। যেমন সঞ্চয়কে আমরা কি বলতে পারি, খরচের পর যা অবশিষ্ট থাকে সেটাই সঞ্চয়। আবার এই মূল ধারণা সঞ্চয়, এটা আরেকটা উপধারণা হলো প্রয়োজন শেষে যা থাকে এটাই সঞ্চয়। বা সঞ্চয়ের আরেকটা উপধারণা হলো উদ্বৃত্ত। এরপর আরেকটা উপধারণা হলো জমা রাখা। এইভাবে কোনো মূল ধারণার উপধারণার মাধ্যমে বিশ্লেষণ করাই হলো মাইন্ড ম্যাপিং। এই মাইন্ড ম্যাপিং কীভাবে করাবেন সেটা সামনের স্লাইডে আলোচনা করব। আমরা যদি এই ধাপ অনুযায়ী ক্লাসগুলো নেই তাহলে এখানে যে যোগ্যতা আছে তা বাচ্চারা অর্জন করতে পারবে। তাহলে প্রথম ধাপ 1 কী আছে, সবার সাথে শুভেচ্ছা বিনিময় করুন। নবকৃষ্ণ ভট্টাচার্যের বিখ্যাত ছড়াটি শিক্ষার্থীদের একজনকে আবৃত্তি করতে বলুন, অর্থাৎ এই ছড়াটা একজন শিক্ষার্থীকে আবৃত্তি করতে বলুন। আবৃত্তি শেষ হলে আপনি ওদেরকে প্রশ্ন করবেন। এখন প্রশ্ন করার আগে একটু শিক্ষার্থীদের বলে দেবেন যে তোমরা যে উত্তর দিতে পারবে সে হাত জাগাবে, আগে উত্তর দেবে না। এরপর যারা হাত জাগাবে তাদের মধ্য থেকে 2-1 জনের উত্তর শুনবেন। এখানে ধাপ 2তে ব্যাপারটা বলা হয়েছে, উক্ত ছড়ায় কি বলা হয়েছে তা জানার জন্য মুক্ত প্রশ্ন করুন। যারা হাত তুলবে তাদের মধ্য থেকে কয়েকজন শিক্ষার্থীদের উত্তর শুনুন। আপনি কয়েকজন শিক্ষার্থী এখান থেকে উত্তর শুনবেন। এবার সবাইকে 4টি দলে বিভক্ত করুন। এটা আপনার শিক্ষার্থীর উপর নির্ভর করবে, আপনি দলে বিভক্ত করুন, 4টি করবেন না 5টি করবেন, এটা আপনার উপর নির্ভর করবে। এরপর পাঠ্যপুস্তক পৃষ্ঠা নং 6 খুলে ইসপের গল্পটি পড়ে নিজেদের মধ্যে আলোচনা করে বাক্সের প্রশ্নগুলোর উত্তর প্রস্তুত করতে বলুন। এটা আমি এখানে নিয়ে আসছি, এটা হলো ইসপের গল্প, এটা ওদের বইতে আছে। এখানে একটা ঘাস হরিণ এবং পিঁপড়ের গল্প। এই গল্পটা পড়ার পর এই প্রশ্নগুলোর উত্তর ওরা বই অথবা পোস্টার কাগজে লিখবে। শীতকালে কে ভালোভাবে নিশ্চিত থাকতে পেরেছিল এবং কেন। অর্থাৎ এখানে গল্পটা ছিল একটা পিঁপড়ে খাবার সংগ্রহ করে নিয়ে যাচ্ছিল, ঘাস হরিণ এক জায়গায় বসে গান গাচ্ছে এবং নাচছে এবং পিঁপড়াকে বলছে যে তুমিও আসো, গান গাও, নাচো, খাবার সংগ্রহ করার দরকার নেই, শীত আসতে অনেক দেরি আছে। এরপর পিঁপড়া ওর কথা না শুনে সে খাবার সংগ্রহ করে নিয়ে তার বাসায় রাখলো। যখন শীতকাল আসলো আর ঘাস হরিণ আর খাবার নাই ঘাস হরিণের, এরপরও পিঁপড়ার কাছে গেল এবং খাবার ভিক্ষা চাইলো। পিঁপড়া বললো আজকে শুধু খাবার দেবো, এরপর থেকে তোমার খাবার তুমি নিজে জোগাড় করে নেবে বা সংগ্রহ করে নেবে। এই গল্পটা ওরা পড়বে, পড়ার পর এই যে প্রশ্নগুলো আছে প্রশ্নের উত্তর বইতে এভাবে ছক দেওয়া আছে, প্রশ্নগুলো বইতেই লিখবে। তো গল্পটি থেকে তুমি কি শিখলে
এই একটা এবং একটা প্রশ্ন। এরপর উত্তর লেখার পর এখানে শিক্ষক তার মন্তব্য লিখবে, প্রশ্নটা কীরকম হয়েছে বা আরও কী হইলে আরও ভালো হইতো, সঠিক উত্তর হয়েছে কিনা, এটা শিক্ষক মন্তব্য করবে। আবার যে কোনো দুটি দলের পক্ষ থেকে উত্তরগুলো উপস্থাপন করতে বলুন। অর্থাৎ এই যে আপনি গ্রুপে ভাগ করলেন এবং এইসবের গল্প পড়লো, এরপরে উত্তর লিখলো, এটা যে কোনো দুইটা দলকে আপনি উপস্থাপন করতে বলবেন। দুই দলের উপস্থাপন শেষ হলে অন্যরা তাদের উত্তরের সাথে একমত কিনা কিংবা কারো কোনো মতামত আছে কিনা, সাথে কিছু যুক্ত করতে চায় কিনা তা জেনে নিন। তাদের এই যে প্রত্যেকটা দলের কাজ শেষে দুইটা দলকে আপনি উপস্থাপন করতে বলবেন এবং উপস্থাপনের পর অন্য দলগুলোর কাছে জিজ্ঞেস করবেন তোমাদের অন্য কোনো মতামত আছে কিনা, এর সাথে কিছু যুক্ত করতে চাও কিনা। যদি যুক্ত করতে চায় তাহলে যুক্ত করবে। এটা গেল 3 নম্বর ধাপ। এরপর আসি চতুর্থ ধাপে। চতুর্থ ধাপে কি আছে, এরপর কেউ কখনো বাজারে গিয়ে নিজের কেনাকাটা অথবা শপিং অথবা বাজার করেছে কিনা এবং তা করতে গিয়ে নির্দিষ্ট ফর্দের জিনিস কেনাকাটার পর কিছু টাকা বাঁচাতে পেরেছে কিনা জিজ্ঞেস করুন। অনেকেই হাত তুললে তাদের মধ্য থেকে একজনকে এসে তার বাজার শপিং করার অভিজ্ঞতা শেয়ার করতে বলুন। অভিজ্ঞতা শোনার পর সবাইকে হাততালি দিতে বলুন। অর্থাৎ শিক্ষার্থীদের জিজ্ঞেস করবেন তোমরা কখনো শপিং বা কেনাকাটা করছো কিনা, অনেকে হয়তো হাত তুলবে, একজনকে তার অভিজ্ঞতা বর্ণনা করতে বলবেন। এরপর যে কাজ হলো 5 নম্বর ধাপ। এবার সঞ্চয় সম্পর্কে শিক্ষক সহায়িকার সহায়তা নিয়ে মাইন্ড ম্যাপিং এর মাধ্যমে বিষয়টি শিক্ষার্থীদের নিকট উপস্থাপন করুন। আমি যে প্রথম দিকে মাইন্ড ম্যাপিং বলছিলাম, এখানে সেই মাইন্ড ম্যাপিং এর কাজ আছে। শিক্ষক সহায়িকায় আপনি সঞ্চয় সম্পর্কে আলোচনা আছে, এটা একটু আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, এটা আছে শিক্ষক সহায়িকায় টিজিতে। তা আপনি এখান থেকে আগে ভালোভাবে আয়ত্ত করে নিয়ে তারপর বাচ্চাদের এই সঞ্চয় সম্পর্কে ধারণা দিবেন। ধারণা দেওয়ার পর এরকম একটা মাইন্ড ম্যাপিং করবেন। আপনি শুধু এখানে লিখবেন সঞ্চয়, এগুলো সব খালি থাকবে। অথবা আপনি এটাকে যদি এভাবেও করতে পারেন, আমি একটা ফরম্যাট বানাইছি দেখুন। এখানে সঞ্চয় লেখা থাকবে, এই তীর চিহ্ন দেওয়া থাকবে। শিক্ষার্থীরা সঞ্চয়ের যে উপধারণা আমি যে প্রথম আলোচনা করছি, যেমন আপনি একটা বলে দিতে পারেন যে সঞ্চয়ের আর একটা ধারণা হলো কি জমা বা জমা করা। এরপর ওরা হয়তোবা যখন বুঝবে তখন তারা এরকম একাধিক সঞ্চয়ের উপধারণা দিয়ে একটা মাইন্ড ম্যাপিং করতে পারবে এবং এই মাইন্ড ম্যাপিংয়ের মাধ্যমে শিক্ষার্থীদেরকে আপনাদের সঞ্চয় সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা দিতে হবে। এরপর আমরা আসি পরবর্তী ধাপে। এখানে ধাপ 6। ধাপ 6তে কী আছে, শিক্ষার্থীদের পুস্তকের পৃষ্ঠা নং 62 এর ছকটি পূরণ করে সঞ্চয়ের হিসাব করতে বলুন। এই ওদের যে পাঠ্যপুস্তক আছে, এই 62 পৃষ্ঠা একটা ছক আছে সঞ্চয়ের হিসাব। তবে আপনাকে এই সঞ্চয়ের হিসাব করতে গেলে একটা বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে। বিষয়টা আমি একটু পরে বলছি, এখানে পড়েনি সম্পূর্ণ। এবং এককভাবে ছকটি পূরণ করতে বলুন। মোট সঞ্চয়ের হিসাবে বের করতে দিন। এই যেটা আমি বলছিলাম, বিশেষভাবে লক্ষ্য রাখবেন আয় ও ব্যয় বা সঞ্চয়ের পরিমাণের ভিত্তিতে কেউ যেন অস্বস্তি বোধ না করে। অর্থাৎ অনেক শিক্ষার্থী আর্থিকভাবে দুর্বল থাকতে পারে, তাদের এটা লজ্জার কারণ হতে পারে। এটা আপনি খেয়াল রাখবেন, এই যেন কেউ অস্বস্তি বোধ না করে। তা যদি এখানে এটা আলোচনা করে নাই, আমার পরামর্শ হলো আপনারা প্রথমে বইতে ওদের এই সঞ্চয় সম্পর্কে ব্যাপক ধারণা আছে, এই ওদেরকে আগে বই পড়ানোর পর তারপর আপনারা ছকটা পূরণ করতে দেবেন। এই বইতে সঞ্চয় সম্পর্কে যে ধারণা দেওয়া আছে ওদেরকে বলবেন তোমরা এটা পাঠ করো। অর্থাৎ টিজিতে অবশ্যই এই বিষয়টা বলে নাই, কিন্তু আমি যে দেখলাম যদি ওরা সঞ্চয় সম্পর্কে ধারণা না পায় তাহলে কিন্তু ওই ছকটা পূরণ করতে ওদের সমস্যা হবে। এজন্য আপনার কাজ হলো আগে বইতে ওদেরকে এটা পড়তে দিবেন সঞ্চয় সম্পর্কে, এরপর ওরা ওই ছকটা পূরণ করবে। এবার আসি ছকটায়। এই হলো ছক। এই ছকে কি কি আছে, আয়। প্রথমে এখানে আয় লাগবে, কি বাবদ এবং কত, মানে কি বাবদ আয় করছে, কত টাকা আয় করছে। একটা উদাহরণ দেওয়া আছে যে সালামি, প্রণামী, উপহার। এরকম ওরা এই আয়গুলো এপাশে লাগবে। এরপর ব্যয়, কি বাবদ এবং কত টাকা ব্যয় হয়েছে, এবং আয়ের পর ব্যয় করার পর যদি টাকা থাকে তাহলে সঞ্চয় হয়ে আসবে। এই ছকটা ওদেরকে পূরণ করতে বলুন। এরপর আমরা আসি পরবর্তী ধাপে। 7 নম্বর ধাপে আছে, এবার শিক্ষার্থীদের আয় ও ব্যয়ের হিসাব রাখার জন্য পাঠ্যপুস্তকের পৃষ্ঠা নং 63
সকলে 4.1 আর্থিক ডায়েরি বুঝিয়ে দিন। এটা আপনি একটা কাজ করতে পারেন, ওদেরকে আর্থিক ডায়েরি যেহেতু একদিনের ব্যাপার না, ওদেরকে একটা খাতা কিনতে বলতে পারেন, ছোট আগদাও খাতা। তাহলে ওই খাতাটায় ওরা এরকম রেখা টেনে তারপর এই যে আর্থিক ডায়েরি তৈরি করবে। এখানে ওরা কি করবে, তারিখ দেবে, তারপর যে ওই তারিখে যে আয় করছে, আয় লাগবে, আয়ের খাতটা লাগবে, আয়ের খাত লাগবে, কোন খাত থেকে আয় করেছে এবং আয় কত টাকা করেছে এখানে লাগবে। এরপর ব্যয়ের খাত, অর্থাৎ কোন খাতে ব্যয় করছে, ব্যয়টা এখানে, খাতটা এখানে লাগবে এবং কত টাকা ব্যয় করছে এখানে লাগবে, এবং ওই তারিখে তাদের যদি কোনো উদ্ধৃত্ত অথবা সঞ্চয় থাকে এখানে লাগবে। এইভাবে তারা 1 2 3 4 5 6 7 দিনের হিসাব রাখবে। এরপর পরের 7 দিন এরকম প্রতিনিয়ত তারা এই ডায়েরিটা মেনটেন করবে এবং নিয়মিত উক্ত ডায়েরিতে আয় ব্যয়ের তথ্য লিখতে বলুন। তারা যেন নিয়মিত লেখে, এটা আপনি লিখতে বলবেন। এরপর আমরা আসি পরবর্তী ধাপে। হ্যাঁ, পরবর্তী ধাপ হলো যে গিয়ে বোর্ডে বড় করে লিখুন, বিনা কাজে ব্যয় নয় তবে হবে সঞ্চয়। এটা লেখার পর এবার সবাইকে সমস্বরে বলতে বলুন এবং বিষয়টি মনে প্রাণে অনুভব করতে বলুন। নিজের ক্ষেত্রে সেটি চর্চা করতে উৎসাহ দিয়ে ক্লাসটি শেষ করুন। আপনি যদি এই ধাপ অবলম্বন করে এই ষষ্ঠ শ্রেণীর জীবন জীবিকায় আর্থিক ভাবনার প্রথম ক্লাসটা নেন, তাহলে এই ক্লাসে যে যোগ্যতা অর্জন করার কথা শিক্ষার্থীদের, অবশ্যই সেই যোগ্যতা অর্জন করবে। আমি পরবর্তীতে আরও যে 5টা ক্লাস আছে, এই 5টা ক্লাস তো দেব এবং এই বইয়ের প্রত্যেকটা অধ্যায় এরকম প্রত্যেকটা ক্লাসের জন্য এক একটা ভিডিও তৈরি করব। ধন্যবাদ।